আজকে আমি শিশির বিশ্বাসের লেখা সত্যি ভূতের গল্প পাঠ করে শোনাচ্ছি। এই গল্পটা আমি ইন্টারনেট থেকে পড়েছি। গল্পটা পড়ে আমার খুব ভালো লাগলো, তাই গল্পটা পাঠ করলাম। আশা করি সকল বন্ধুদেরও ভালো লাগবে। রাত তখন 1:30টার ঘর পেরিয়ে গেছে। মানিকতলার মোড়ের কাছে ট্রাকটা নামিয়ে দিল ওদের। আর সেই মুহূর্তে ঝুপ করে চারপাশ ঘন অন্ধকারে ছেয়ে গেল। লোডশেডিং। ট্রাকটা অবশ্য দেরি করলো না। মুহূর্তে হেডলাইট জেলে প্রায় ছুটেই পালিয়ে গেল বলা যায়। পথের উপর দাঁড়িয়ে টুটুনের তখন প্রায় ভ্যাবাচ্যাকা অবস্থা। অন্ধকার রাতে শহর কলকাতার পথের অবস্থা এমন হতে পারে জানা ছিল না। চারপাশে ঠিক ঠিক অন্ধকার, সামান্য আলোর চিহ্ন মাত্র নেই। তার উপর হাড় কাঁপানো ডিসেম্বরের রাত। একটি মানুষও জেগে নেই কোথাও। কলকাতার আকাশে তারার দল অনেক দিন হারিয়ে গেছে, কিন্তু চাঁদটা রয়েছে এখনো। আজ সেটাও নেই। ব্যাপারটা খেয়াল হতে টুটুনের গায়ে হঠাৎ কাঁটা দিয়ে উঠল। আজ না অমাবস্যা? সোনাদার পাল্লায় পড়ে গণ্ডগোল আজ শুরু থেকেই। টুটুন সবে 9 বছরে পড়ল এবার। অমন শান্ত ছেলে বাড়িতে আর দুটি নেই। জয়েন্ট ফ্যামিলি। বাড়িতে মানুষ কম নয়, তবু সবার কাছে ও হাঁদা গঙ্গারাম। আসলে লেখাপড়ায় মনোযোগী হলেও টুটুন একটু ভীতু স্বভাবের। বেজায় ভূতের ভয়। তাই নিয়ে বাড়ির সবাই হাসি ঠাট্টা করলেও টুটুন নিরুপায়। যে যাই বলুক, ভূত তো আর ছেলে খেলার বস্তু নয়। ভূত মানেই লিকলিকে একটা ছায়ামূর্তি। কেউ তাল গাছের মতো ঢ্যাঙা, গর্তের মধ্যে ভাঁটার মতো চোখ, কারোর আবার ঘাড়ের উপর দুটো মাথা, কিংবা একেবারেই নেই, স্কন্ধ কাটা। হাড় সর্বস্ব কঙ্কাল শরীর খটখট শব্দে হাঁটে। আর এই অমাবস্যার নিশুতি রাতে কাউকে একবার নাগালে পেলে, বেচারা এরপর আর ভাবতে পারল না। গায়ে কাঁটা দিয়ে উঠতে ডান হাতের মুঠো কপাল আর বুকে ছোঁয়ালো। টুটুনের সোনাদা, অর্থাৎ জ্যাঠুতো দাদা মনোজ, আবার একেবারেই অন্যরকম, ডাকাবুকো ধরনের। এবার উচ্চ মাধ্যমিক দেবে। স্কুলে ফুটবল টিমের ক্যাপ্টেন। বাড়ির ছোট ভাই বোনদের কাছে সুপারম্যান। আজ নিশুতি রাতের এই ব্যাপার মনোজেরই জন্য। শীতটা এবার জাঁকিয়ে পড়তেই বড়দিনের ছুটিতে মনোজ দিন কয়েকের জন্যে টুকি পিসির গ্রামের বাড়িতে বেড়াতে যাবে ঠিক করেছিল। টুটুনকেও সঙ্গে নেবার ইচ্ছে। বাড়ির কেউ আর তাই আপত্তি করেনি টুটুন নিজেও। আসলে টুকি পিসির বাড়ি বসিরহাটের ওদিকে, ইছামতি নদীর ধারে। কলকাতার এই গণ্ডি থেকে বেরিয়ে কয়েকটা দিন বেশ কাটানো যাবে। 2 দিন বেশ মজাতেই কেটেছিল টুটুনের। অনেকটা জায়গা নিয়ে পিসির বাড়ি, লাগোয়া মস্ত বাগান, ইছামতি নদী, সদ্য কেটে নামানো খেজুর রস, নৌকা নিয়ে নদীতে ঘুরে বেড়ানো। ভালো না লেগে উপায় কি? এর উপর শীতে নলেন গুড়ের পিঠে পায়েস আর পিসিদের পুকুরের পাকা রুই, এসব তো ফাও। টুটুনের আরও 2-1 দিন থেকে যাবার ইচ্ছে ছিল, কিন্তু মনোজের মতলব বোঝা দায়। 2 দিন যেতে না যেতেই বলল, তৈরি হয়ে নে টুটুন, আজই ফিরব। আরও কয়েকটা দিন থেকে যাবার জন্য পিসিও অনেক করে বলেছিল, কিন্তু কানেই নেয়নি মনোজ। পরদিন ওর নাকি ক্রিকেট ম্যাচ রয়েছে, ফিরতেই হবে। তা ফিরতে যখন হবেই, দুপুরের মধ্যে বের হলে সময় মতো বাস মিলত। কিন্তু মনোজ সব ব্যাপারেই ডোন্ট কেয়ার। দুপুরে ভুরিভোজের পরে সামান্য গড়িয়ে নিতে গিয়ে দুজনেই তলিয়ে গিয়েছিল গভীর ঘুমে। সেই ঘুম যখন ভাঙল তখন প্রায় সন্ধে। দৌড়ঝাঁপ করে সন্ধ্যের বাস ধরে
দুজন যখন বসিরহাট পৌঁছলো তখন রাত প্রায় 8টা। তাতেও হয়তো সমস্যা হতো না, কিন্তু বসিরহাটে সেই শোনে কি এক গণ্ডগোলের কারণে ঘন্টা 2 হলো কলকাতার বাস বন্ধ। আদৌ চালু হবে কিনা ঠিক নেই। একে হাড় কাঁপানো শীতের রাত, তারপর এই অবস্থা। টুটুন তখনই বলেছিল, সোনাদা চলো পিসির বাড়িতে ফিরে যাই, কিন্তু মনোজ কানেই নেয়নি। বলেছিল, ঘাবড়াসনি টুটুন, দেখ না, বাস যদি নাও চলে অন্য কিছু ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ও সব ব্যাপারেই এমন বেপরোয়া। তা ব্যবস্থা শেষ পর্যন্ত একটা হলো। রাত 11টা নাগাদ ধাবায় এক খড় বোঝাই লরির ড্রাইভারকে ম্যানেজ করে ফেলল। পথে আর কোনো অসুবিধা হয়নি। তবে রাত 1:30টা নাগাদ লরি যখন ওদের মানিকতলার মোড়ে নামিয়ে দিয়েছে, তখনই এই ভয়ানক ব্যাপার। মানিকতলা মোড় থেকে ওদের বাড়ি এমন কিছু দূরে নয়, মাত্র 4টে স্টপেজ। দিব্যি হেঁটেই মেরে দেওয়া যায়। এই রাতে তাছাড়া যে উপায় নেই জানাই ছিল, প্রস্তুতিও ছিল তার জন্য। কিন্তু হঠাৎ এইভাবে লোডশেডিং হয়ে যাবে কে জানতো? খাস কলকাতা শহরে জনশূন্য অন্ধকার পথ যে এমন ভয়ানক ধারণাতেই ছিল না। ডাকাবুকো মনোজও গোড়ায় দমে গিয়েছিল একটু। তারপরেই খেয়াল করলো টুটুনের 2 ঠোঁট ইতিমধ্যেই বিড়বিড় শব্দে নড়তে শুরু করেছে। দিকে হেসে ফেলল। বেচারার ভূতের ভয় নিয়ে বাড়ির কেউ মজা করতে ছাড়ে না। মনোজোর কাঁধ সামান্য নেড়ে দিয়ে বলল, হ্যাঁ রে টুটুন, হঠাৎ যে বিড়বিড় করতে লেগেছিস? তোর সেই ভূত তাড়াবার রাম লক্ষ্মণ মন্ত্র বুঝি? টুটুনের ঠোঁট নাড়া থামল না, অল্প ঘাড় নাড়ল শুধু। মনোজ চোখ নাচিয়ে ফস করে বলল, যতই মন্ত্র আওড়াস টুটুন, ভূতের খপ্পরে পড়লে তোর ওই রাম লক্ষ্মণ মন্ত্রে কিচ্ছু হবে না। স্টেপ ক্যাক করে ধরবে আর মট করে দাঁত চেপে ঘাড় নেড়ে পরের ব্যাপারটা বুঝিয়ে দেয় ও। মন্ত্রের দৌলতে বুকে ধরফরানি যদিও বা একটু কমেছিল, ফের 7 হাত তলিয়ে গেল টুটুন। হাজার হোক সোনাদাকে ভীষণ মান্য করে। ভয়ে ভয়ে ফের চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। বাপ রে, কি ভয়ানক অন্ধকার! একটা জনমানুষের সারা শব্দ নেই। গরমের দিনে ফুটপাতে খাটিয়া পেতে অনেকে ঘুমোয়, কিন্তু আজ এই দারুণ শীতের রাতে যে যার ডেরায় গিয়ে ঢুকেছে। কোনো ভরসা পেল না বেচারা। সামান্য ঢোক গিলে বলল, তবে কি হবে সোনাদা? অনেকটা যে পথ। আরে দূর বোকা, আমি তো রয়েছি, আসুক না বাবাজি। এমন ক্যারাটে পাত ঝাড়বো বাছাধন পালাতে পথ পাবে না। বাড়াবাড়ি হয়ে গেছে বুঝে মনোজ অভয় দেয়। সোনাদার উপর অগাধ আস্থা থাকলেও টুটুন আজ তেমন ভরসা পায় না। ওদের সঙ্গে আবার লড়াই করা যায় নাকি? ওরা তো হাওয়ায় ভেসে বেড়ায়, ধরা ছোঁয়াই যায় না, তার আবার ক্যারাটে প্যাঁচ। কিন্তু এই অবস্থায় সোনাদাকে সে কথা বলা যায় না, তাই নীরবে হাঁটতে থাকে। সামনেই বাজার, মোড় ঘুরে তখন গলির পথ ধরেছে। বড় রাস্তায় যদিও বা জনমানুষের দেখা পাওয়ার সম্ভাবনা ছিল, এদিকটায় কোনো সম্ভাবনাই নেই। তবে পথ আর বেশি নয়, সে কথা ভেবে বুকে যেন একটু বল পায় টুটুন। আর তখনই কাছেই ফ্যাঁচ করে কেউ ভয়ানকভাবে হেসে ওঠে। দারুণ চমকে টুটুন প্রায় হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল। মনোজ ধরে ফেলে বলল, ঘাবড়াসনি টুটুন, ওটা গুন্ডার হাঁচি। গুন্ডা মানে এপাড়ার বেওয়ারির ষাঁড়টা? দিনরাত যখন ইচ্ছে রাস্তার মাঝে পড়ে ঘুম লাগায়। সকালের দিকে ফুটের ওপর যারা বাজার নিয়ে বসে, গুন্ডা হামেশাই তাদের শাকের আঁটি,
নয়তো আস্ত বাঁধাকপি ছো মেরে তুলে নিয়ে যায়। কাঁধের তেলচিটে গামছাও ছাড় পায় না। কাউকে পরোয়া করে না। দোকানিরা তাই ভয়ে ভয়ে থাকে। গুন্ডা নামটা ওরাই দিয়েছে, কিন্তু তার গায়ের রং তো সাদা, দশা সই। যত অন্ধকারই হোক সামান্য হলেও চোখ পড়বে, কিন্তু কোথাও কিছু দেখা যায় না কেন? দেখতে দেখতে টুটুনের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কোনো মতে সামান্য ঢোক গিলে ধরা গলায় বলল, সোনাদা, ওটা গুন্ডার হাঁচি নয়, আজ যে অমাবস্যা, ওনারা বেরিয়েছেন, তুমি কেন নাম করলে ওদের? টুটুনের কথা শেষ হতেই ফের ফ্যাঁচ করে সেই হাঁচি। অমাবস্যা শুনে ডাকাবুকো মনোজও একটু দমে গিয়েছিল। নিশুতি রাতে ফের হাঁচির শব্দে চারপাশে তাকায়, কিন্তু গাঢ় অন্ধকারে কিছুই নজর পড়ে না। ওদিকে টুটুন তখন প্রায় ভেঙে পড়েছে। শুকনো গলায় বলল, এবার কি হবে সোনাদা? দূর ভেতো, ওটা গুন্ডারি হাঁচি। শীতে আশেপাশেই কোথাও ঘাপটি মেরে রয়েছে, তাড়াতাড়ি পা চালিয়ে চল দেখি। কোনো দিকে তাকাসনি। এই তো আর কয়েকটা বাড়ি মাত্র। সামান্য ঘাবড়ে গেলেও টুটুনের কাছে তা প্রকাশ করা যায় না। মনোজ তাই হন হন করে দ্রুত চলতে শুরু করে। স্পোর্টসম্যান মনোজের সেই চলার সঙ্গে পা মেলানো সহজ নয়। তাল রাখতে গিয়ে টুটুন প্রায় ছুটতে শুরু করে এবার। একটু আগেও শীতের কামড়ে গায়ে কাঁপুনি দিচ্ছিল, এখন রীতিমতো ঘামতে শুরু করেছে। আর একটা মাত্র বাড়ির পরেই ওদের দুতলা বড় বাড়িটা। সামনে ভেজানো দরজা ভিতর থেকে বন্ধ। মনোজকে টপকে টুটুনি আগে এগিয়ে যায় দরজার পাশে বেল টেপার জন্য, কিন্তু ও কি? আঁতকে উঠে দুপা পিছিয়ে আসে টুটুন। সদর দরজার সামনে গাড়ি বারান্দার নিচে ধরের উপর দুটো মাথাওয়ালা, ওটা কি বসে? গাঢ় অন্ধকারে গর্তের ভিতর ভাঁটার মতো দুজোড়া চোখ তাকিয়ে আছে ওদের দিকে। হঠাৎ এই দৃশ্য দেখে বেচারা টুটুনের তো দম বন্ধ হবার জোগাড়। ওই সময়ে সেই দুই মাথাওয়ালা মূর্তিটা হঠাৎ উঠে দাঁড়ালো। সরু লিকলিকে দুই পা ফেলে এগিয়ে আসতে লাগলো ওদের দিকে। টুটুনের বুকের রক্ত তখন প্রায় হিম। সামনেই বাড়ি, অথচ চিৎকার করার মতো সামান্য শক্তিও তখন শরীরে অবশিষ্ট নেই। দুই মাথাওয়ালা সেই ভয়ানক মূর্তিটা তখন কাছে পৌঁছে গেছে। মাথাটা ভীষণভাবে দুলে উঠল ওর। হয়তো আর একটু হলেই ঘুরে পড়ে যেত। এমন সময় মূর্তিটার একটা মাথা ঠোঁট ফাঁক হতে অন্ধকারে দুই সার দাঁত বের হয়ে এলো। দাদাবাবু, আমি জটাই। ছেলেটা শীতে বেজায় কাঁপতিছিল কি না, তাই আপনাদের ছাদের তলায় বসেছিলাম। অপরাধীর মতো মুখ করে মূর্তিটা দাঁড়িয়ে রইল ওদের সামনে। ওই অন্ধকারেও বেশ বোঝা যাচ্ছিল লোকটা শীতে হি হি করে কাঁপছে। গোড়ায় ঘাবড়ে গেলেও মনোজ ততক্ষণে সামলে নিয়েছে। নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকা টুটুনকে সামান্য নাড়া দিয়ে বলল, কি রে ভিতর ডিম, চিনতে পারলি না ওকে? ফুটপাতে ভিক্ষে করে। বড্ড গরিব তো, ছোট ছেলেটাকে কোলে নিয়ে সম্বল একমাত্র চাদরটা গায়ে জড়িয়েছে। শীতে কেমন কাঁপছে দেখ। টুটুন তবু তাকালো না, ছলছল চোখে বলল, ভূতেদের বড্ড কষ্ট, তাই না সোনাদা?